কিস কিজান লেখনী নুসাই বানুর পর্ব ২৬ আজ শুক্রবার নৌশাদ আর নিশাতের বিয়ের দিন জুহরের সময় প্রায় হয়ে এসেছে। গোসল সেরে গোমরা মুখে ওয়াশরুম থেকে বের হল নৌশাদ। আজ তার বিয়ে, অথচ মুখে আনন্দের লেশমাত্র নেই। কত স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে করবে, আত্মীয় স্বজন, সাজসজ্জা, হাসি আনন্দে মুখর একটা দিন থাকবে তার বিয়েতে। অথচ বিয়েটা হচ্ছে খুব সাধারণভাবে। এতটাই সাদামাটা আয়োজন যে তার মনে না যে আজ তার বিয়ে। পাঞ্জাবি হাতে বেডে বসে আছে তন্ময়। বন্ধুর বিয়ে উপলক্ষে কাল রাতেই সে এসেছে। লেংটা কালের বন্ধু কিনা, সে বিয়েতে না আসলে হয়। সেজন্যই তো কাল সারাদিন ডিউটি করে রাতের গাড়িতে সিলেট চলে আসে। নৌশাদের গোমরা মুখ দেখে তন্ময় পাঞ্জাবিটা হাতে ঘুরাতে ঘুরাতে বলল, কিরে শালা, মুখটা এমন করে রেখেছিস কেন? বউ পছন্দ হয়নি নাকি? না হলে আমাকে দিয়ে দে, আমি বিয়ে করে ফেলি। নৌশাদ কোনো উত্তর দিল না। চোখের ভেতর বিরক্তি জমিয়ে তন্ময়ের হাত থেকে পাঞ্জাবিটা টেনে নিয়ে গায়ে চাপাতে লাগল। নিজের বিয়েটা এতটা সাদামাটা হবে, এটা সে মেনে নিতে পারছে না। তন্ময় দুষ্টুমি থামাল না। বন্ধুকে একটু খেপানোর জন্য হেসে বলল, জানিস বন্ধু, ভাই বলেছে তুই বেশি তিরিং তিরিং করলে তোকে বাদ দিয়ে আমার সাথে তোর হবু বুয়ের বিয়ে দিয়ে দেবে। সেজন্য দেখিস না আমি ও সাদা পাঞ্জাবি পরেছি। তন্ময়ের গায়ে সাদা পাঞ্জাবিটা চোখে পড়তেই নৌশাদের মুখের রং বদলে গেল। কয়েক সেকেন্ড একদৃষ্টে বন্ধুর দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে রেগে এগোতে এগোতে বলল, এই তুই আমার বিয়েতে আমার মতোই সাদা পাঞ্জাবি পরেছিস কেন? খুল, এক্ষুনি খুল বলছি। তুই সাদা পাঞ্জাবি কেন পরবি? এটা আমার বিয়ে, শুধু আমি পরব। তুই খুল, এক্ষুনি খুলবি। তন্ময় বন্ধুর শিশুসুলভ রাগ দেখে আর নিজেকে সামলাতে পারল না। শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভাই দিছে পড়ার জন্য। তুই যদি বিয়ে না করিস তাহলে আমাকে পাত্র বানাবে। তন্ময়ের হাসি দেখে নৌশাদের গা আরও জ্বলে উঠল। সে সত্যিই তন্ময়ের পাঞ্জাবির কলার ধরে টান দিয়ে খোলার চেষ্টা করতে করতে বলল, আমাকে আমার বিয়ের দিন রাগাস না তন্ময়ের বাচ্চা হহ। তুই পাঞ্জাবি খুল, আমি জামাই, আমি শুধু সাদা পাঞ্জাবি পরব। এই বলে নৌশাদ তন্ময়ের পাঞ্জাবি খুলে দেওয়ার চেষ্টা করতে গেল। তন্ময় হো হো করে হাসতে হাসতে দরজার দিকে দৌড় দিল। তবে সফল হল না। নৌশাদ পিছন থেকে তন্ময়কে জাপটে ধরল। শুরু হয়ে গেল দুজনের মধ্যে ধস্তাধস্তি। ঠিক সেই সময় রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন শাহিনুর। পরিপাটি করে পরা সোনালি পাড়ের জলপাই রঙের শাড়িতে তাকে আজ বেশ স্নিগ্ধ লাগছে। তার পাশেই সিজানকে কোলে নিয়ে দাঁড়ায় মেহরাব। বাবা ছেলের গায়ে ও সাদা পাঞ্জাবি পায়জামা, দেখতে একদম চোখে পড়ার মতো। রুমের ভেতরের দৃশ্যটা দেখে দুজনই থমকে গেল। এদের ঝগড়া দেখে মেহরাব কপাল কুঁচকে ফেলে। মায়ের দিকে তাকিয়ে দেখল শাহিনুরও হতাশ চোখে ছেলের কাণ্ডকারখানা দেখছেন। আজ তার বিয়ের দিনে ও ছেলেটার ছেলেমানুষই গেল না। মেহরাবের দুজনকে থামাতে গম্ভীর কণ্ঠে সামান্য উঁচু স্বরে ধমকে উঠল, কি হচ্ছেটা কি? মেহরাবের ধমকটা একটু জোরেই ছিল। আচমকা সেই গম্ভীর কণ্ঠের ধমক শুনে কোলের সিজান কেঁপে উঠল। মুহূর্তেই তার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। ছোট্ট ঘাড়টা উঁচু করে ভয়েরত চোখে বাবার মুখের দিকে তাকায়। বাবা হঠাৎ এত জোরে কথা কেন বলল? সে ভয় পেয়েছে তো? মেহরাব ছেলের ভীত চাহনি দেখে মুখের সব কঠোরতা মিলিয়ে ফেলল। ঠোঁটের কোণে নরম একটা হাসি ফুটে তুলল। আলতো করে সিজানের ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে আদুরে গলায় বলল, তোমাকে না আব্বু। ভয় পায় না মায়, ব্রেইভ ভয়। বাবার আশ্বাসে মুহূর্তেই সিজানের ভয় কাটে। দুই আঙুল মুখে নিয়ে খেতে শুরু করে। বাচ্চারা এভাবে আঙুল মুখে দিয়ে কি সুখ পায় সেটা অবশ্য মেহরাবের বুঝে আসে না। ছেলে মেয়ে দুটোই মুখে হাত দিয়ে খেতে থাকে। মেহরাবের ধমক শুনে নৌশাদ আর তন্ময় দুজনেই মুহূর্তে থেমে যায়। কিন্তু পরক্ষণেই নৌশাদের চোখ গিয়ে আটকাল মেহরাব আর সিজানের গায়ে।
দুজনেরই পরনে সাদা পাঞ্জাবি। এবার সত্যিই বেচারার মাথায় হাত পড়ে গেল। বিস্ফারিত চোখে মেহরাবের দিকে আঙুল তুলে অবাক কণ্ঠে বলল, ভাই, তুমিও আমার বিয়েতে সাদা পাঞ্জাবি পরেছ, সঙ্গে তোমার এই আন্ডাটাকেও সাদা পাঞ্জাবি পরিয়েছ। তাহলে মানুষ বুঝবে কিভাবে আসল জামাইটা কোনটা? মেহরাব আর শাহিনুর ভেতরে ঢুকলেন। মেহরাব এক হাতে সিজানকে সামলে অন্য হাত দিয়ে নৌশাদের মাথায় জোরে সোরেই একটা চাপড় বসিয়ে দিল। বিয়ের দিনেও ছোট ভাইয়ের এই ছেলেমানুষই একদমই ভালো লাগল না তার। শান্ত স্বরে বলল, সবাই সাদা পাঞ্জাবি পরেছে, তাতে কি হয়েছে? আর আন্ডা কি? আমার ছেলেমেয়েকে এসব উদ্ভট নামে ডাকবি না। নৌশাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে নির্দেশের সুরে বলল, এই তন্ময়, এই ছাগলটাকে তাড়াতাড়ি রেডি কর। সিজানের নানা বের হওয়ার জন্য তাড়া দিচ্ছেন। জি ভাই। তন্ময় নৌশাদের চুলগুলো ঠিক করে দিল। তারপর শরীরে হালকা সুগন্ধি আতর মেখে দিতে লাগল। পাশ থেকে জুতা বের করে নৌশাদকে পরতে ইশারা করল। নৌশাদ গাল ফুলিয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তন্ময়ের ইশারায় গাল ফুলিয়েই জুতা পরল। ছোট ছেলের সেই অভিমানী মুখ দেখে শাহিনুর মুখ চেপে হাসলেন। মমতাভরা দৃষ্টিতে অপলক তাকিয়ে রইলেন নৌশাদের দিকে। তার সেই চঞ্চল, দুষ্টু ছেলেটা আজ নতুন জীবনে পা রাখবে। শুরু করবে নিজের বিবাহিত জীবন। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, যেন তার ছেলেটার বিবাহিত জীবন শান্তি বর্ষণ হোক। শাহিনুর ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে এলেন। স্নেহভরা হাতে নৌশাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। ঠোঁটের কোণে মায়ামাখা একটুকরো হাসি ফুটিয়ে তুলল। ছেলের গাল ফুলিয়ে রাখা মুখটা দেখে জিজ্ঞেস করলেন, বিয়ের দিন মুখটাকে এমন শুকনো বানিয়ে রেখেছিস কেন? একটু হাস। এতক্ষণ ধরে বুকের ভেতর জমিয়ে রাখা অভিমান যেন প্রকাশ করার সুযোগ পেয়ে গেল নৌশাদ। গোমরা মুখেই বলল, আমার বিয়েতে আমার মনেই হচ্ছে না যে আজ আমার বিয়ে। কথাটা শুনে শাহিনুরের মুখের হাসিটা আরও চড়া হল। বললেন, কোনো সমস্যা নেই। আজ নিশাতের ইচ্ছা অনুযায়ী নিকাহটা হোক। পরে না হয় বাড়ি ফিরে তোর ইচ্ছেমতো অনুষ্ঠান করবি। যত ধুমধাম করতে চাইবি করিস, কিন্তু আজ এমন মুখ করে থাকিস না। হাসিমুখে গিয়ে আমার মেয়েটাকে ঘরে নিয়ে আয়। নৌশাদের মুখে অবশেষে একচিলতে হাসি ফুটল। সে শিশুর মতো মাকে জড়িয়ে ধরে বলল, বর করে অনুষ্ঠান করবে তো কিন্তু? শাহিনুর ছেলের পিঠে আলতো চাপড়ে মৃদু হেসে বললেন, আচ্ছা বাবা, করব। এখন যা, আগে বিয়ে করে আয়। মসজিদের ভেতর নামাজের পর ইমামের সামনে পাটি পেতে বসে আছে নৌশাদ। তার ডান পাশে কোলে সিজানকে নিয়ে বসে আছে মেহরাব। বাম পাশে গম্ভীর মুখে বসে আছেন সিদরার বাবা। তার হাতে ধরা মোবাইল ফোন, স্পিকার অন করা। ওপাশে রয়েছে নিশাত। কাজী সাহেব প্রথমে নিশাতের পরিচয় নিশ্চিত করলেন। এরপর বললেন, নাজিমুদ্দিন রহমানের কন্যা নাজিয়া রহমান নিশাত, আপনি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? খানিক বাদে ফোনের ওপাশ থেকে ভেসে এল, জি, শুনতে পাচ্ছি। কাজী সাহেব নিকাহের প্রস্তাব পাঠ করলেন। নাজিমুদ্দিন রহমানের কন্যা নাজিয়া রহমান নিশাত, মাইদুল চৌধুরীর পুত্র নৌশাদ খানের সঙ্গে ১২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী এই নিকাহে আপনি কি কবুল করছেন? কিছু সময় ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কাজী সাহেব আবার জিজ্ঞেস করলেন, মা আমার কথা কি শুনতে পাচ্ছেন? ২-১ সেকেন্ড পর দুরু দুরু বুকে জড়িয়ে যাওয়া গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব আবারও একই প্রশ্ন করলেন। নিশাত কাঁপা কণ্ঠে আরও দুবার কবুল বলে নিকাহে নিজের সম্মতি জানায়। মেয়ের পালা শেষ হতেই কাজী সাহেব পাত্র নৌশাদের দিকে তাকিয়ে বললেন, মাইদুল চৌধুরীর পুত্র নৌশাদ খান, নাজিমুদ্দিন রহমানের কন্যা নাজিয়া রহমান নিশাতকে ১২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে ইসলামী শরীয়ত মোতাবেক আপনার স্ত্রী হিসেবে আপনি কি কবুল করলেন? রাজি থাকলে বলুন কবুল। নৌশাদ সময় নিল না।
সে কখন থেকে নিজের কবুল বলার অপেক্ষায় আছে। তাকে জিজ্ঞেস করতেই ফটাফট বলল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। নওশাদের উচ্চারিত কবুল শব্দটির সঙ্গে সঙ্গে নিকাহ সম্পন্ন হল। উপস্থিত সবাই একসঙ্গে বলল, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব দুহাত তুলে মোনাজাত শুরু করলেন। নবদম্পতির সুখী, শান্তিময় ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য আন্তরিক দোয়া করলেন। উপস্থিত সবাই হাত তুলে সেই দোয়ায় আমিন বলল। নিকাহ শেষ হতেই ছেলেরা বাড়িতে ফিরে আসে। তবে নওশাদের মনটা অস্থির হয়ে আছে। কখন সে নিজের বউকে দেখবে? এখন ও পর্যন্ত বুয়ের মুখটা দেখতে পারল না। বাড়িতে ঢুকেই সে এদিক ওদিক তাকিয়ে মেহরাবকে খুঁজতে লাগল। মেহরাব ড্রয়িং রুম পেরিয়ে নিজের বুয়ের কাছে যাচ্ছিল। নওশাদ তড়িঘড়ি করে সামনে এসে তার পথ আটকে দাঁড়াল। বুক সোজা করে গলা খাঁকারি দিয়ে গম্ভীর হওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, রহমান বাড়ির ছোট জামাই, রহমান বাড়ির বড় জামাই আপনাকে আদেশ দিচ্ছে আমাকে আমার বুয়ের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করুন। কথা শেষ করে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে ভাইয়ের থেকে বড় হতে সে পেরেছে। এখন ভাইয়ের থেকে সম্মানটা তার বেশি। সেটারই সুযোগ নিচ্ছে সে। মেহরাব ছোট ভাইয়ের শুরু চোখে তাকায়। বিয়ে শেষ হয়েছে ঠিকই, কিন্তু এই নওশাদের ফাজলামি একটুও কমেনি। বরং তাকে জ্বালানোর নতুন উপায় পেয়েছে। কয়েক সেকেন্ড চুপ থেকে মেহরাব চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, পথ থেকে সরে দাঁড়া। নওশাদ সরল না। এমন ভাব ধরল যেন মেহরাবের কথায় বেশ অপমানিত বোধ হয়েছে। পাশ দিয়েই সাদ্দাম কোনো কাজে যাচ্ছিল। নওশাদ তাকে ডেকে অসন্তুষ্ট গলায় বলল, সাদ্দাম, এদিকে আসো। সাদ্দাম দুই ভাইয়ের পাশে এসে দাঁড়াল। নওশাদের প্রতিক্রিয়া দেখে অবাক ও হল বটে। মনে মনে ভাবল, এই পাগলটার আবার হল কি? নওশাদের অজান্তে তাকে পাগলি বলল, কারণ গত 2 রাত ধরে সে আর নওশাদ একই রুমে একসঙ্গে থাকছে। নওশাদের জ্বালায় বেচারা অতিষ্ঠপ্রায়। সাদ্দামের হাতে একটি শপিং ব্যাগ। নওশাদের দিকে প্রশ্নাক্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, জি ভাইয়া, বলুন। নওশাদ অহংকারী ও অসন্তোষ কণ্ঠে বলল, তোমাদের বাড়ির মানুষদের মধ্যে দেখছি কোনো সভ্যতা বলতে কিছু নেই। সাদ্দাম অবাক হল বটে। আবার ভয় ও পেল এই ভেবে যে বাড়ির নতুন জামাইকে আবার কে কি বলল। এখন আবার কোনো গণ্ডগোল না হয়। তার দুটো বোনের সংসার তাদের সাথে জড়িয়ে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? কে কি বলেছে? তোমাদের বাড়ির ছোট জামাই আমাকে তুই করে বলেছে। আমি এই বাড়ির বড় জামাই না। আমাকে তুই করে বলার সাহস কোথায় পায় ছোট জামাই? নওশাদের কথা সঙ্গে সঙ্গে বুঝল না সাদ্দাম। তবে যখন বুঝল, বেকুবের মতো তাকাল নওশাদের দিকে। কি বলবে না বলবে কিছুই বুঝল না। অন্যদিকে মেহরাব শান্ত ভঙ্গিতে নওশাদের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে তো করছে তুই ঘা লাগিয়ে দিতে। তবে ড্রয়িং রুমে সিদ্রার চাচা খালুরা উপস্থিত। বোরদের সামনে সে কোনো সিন ক্রিয়েট করবে না। কোলের সিজান খিদায় গুনগুনিয়ে মুখে আওয়াজ করে তাকে জ্বালাচ্ছে। সেই 12টা থেকে ছেলের মুখে কিছু পড়েনি। এখন বেলা 2টো পার হয়ে গিয়েছে। খিদে লাগাটা স্বাভাবিকই বটে। সাদ্দাম প্রশ্নবোধক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকাতেই মেহরাব শান্ত গলায় বলল, এই ছাগলটাকে তোমার বোনের কাছে পাঠাও, ঠিক হয়ে যাবে। আর তোমার ছোট বোনটাকে রুমে আসতে বল। বলবে ছেলে খাওয়ার জন্য কাঁদছে। কথা শেষ করেই আরেক মুহূর্ত দাঁড়াল না। সোজা রুমের দিকে হাঁটতে লাগল। অন্যদিকে মেহরাবের কথা শুনে নওশাদের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে ধরে নীল, এবার বুঝি সত্যিই তাকে নিশাতের কাছে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ পর অবশেষে নিজের বুকে প্রথমবারের মতো দেখার সুযোগ মিলবে। ভাবতেই ঠোঁটের কোণে একচিলতে নাজুক হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। পিছন থেকে নাজিমুদ্দিন অর্থাৎ তার শ্বশুরমশাই এসে বললেন, চলো বাবা, আগে খেয়ে নাও। নওশাদ মুখটা কাঁচুমাচু করে একবার সাদ্দামের দিকে তাকাল।
লাজলজ্জা ভুলে বলেই ফেলল, তুমি এখন খাবো না। আমি আমার বউয়ের কাছে যাব, আমার বউ দেখব। নওশাদের কথা এবং মুখভঙ্গি দেখে সাদ্দাম ঠোঁট টিপে হাসল। নাজিমুদ্দিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আসলে তার কি বলা উচিত তা বুঝতে পারছে না। মেহরাব যেমন তার ভাইটা ও তেমন, দুইটাই বউ পাগল। নাজিমুদ্দিন ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বলল, খাওয়া শেষ করে দেখবে, এখন খেতে চল। তোমার চাচা শ্বশুর আর মামা শ্বশুর তোমার জন্য অপেক্ষা করছে। নওশাদের ইচ্ছে করল না যেতে। শ্বশুরকে সম্মান জানিয়ে আর কিছুই বলল না। নাজিমুদ্দিন এদিক সেদিক তাকিয়ে মেহরাবকে খুঁজল। না পেয়ে জিজ্ঞেস করল, মেহরাব কোথায়? ও খেতে বসবে না? সিজান খুব জ্বালাচ্ছে, তাই সিদরার কাছে গেছে। কথাটা শুনে নাজিমুদ্দিন তাকে ডেকে আনতে বলল। সাদ্দাম হাতের ব্যাগ নিয়ে নিশাতের রুমের দিকে রওনা হয়। শপিং ব্যাগে ছিল নিশাতের বোরকা, সেটি নিশাতকে দিতে এলো। সেখানে সিদরাকেও পেয়ে যায়। সিদরাকে সিজানের কথা জানিয়ে মেহরাবকে খাবার টেবিলে পাঠাতে বলল। বিকেল 3:30। সিদরা নিজের রুমে ছেলেমেয়ে দুজনকে ভাত চটকে খাওয়াচ্ছে। মাহা আর সিজানের পরনে তখন সাদা স্যান্ডো গেঞ্জি। খাওয়ার সময় জামা নষ্ট হবে বলে সেগুলো খুলে রেখেছে। সিজানের বেশ খিদে পেয়েছে, তাই কোনো দুষ্টুমি না করে শান্তভাবে একের পর এক লোকমা খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে মুখ খুলে নিজেই খাওয়ার জন্য হাঁ করছে। কিন্তু মাহা একদমই খেতে চাইছে না। মুখের সামনে ভাত আনলে মাথা ঘুরিয়ে নিচ্ছে। কোনো রকমে মুখে ভাত ঢুকাতে পারলেও জিভ দিয়ে ঠেলে আবার বাইরে বের করে দিচ্ছে। তারপর আবার মায়ের দিকে তাকিয়ে দুষ্টু করে হাসছে। মাকে জ্বালিয়েই যেন সে ভীষণ আনন্দ পাচ্ছে। আর কিছুক্ষণ পরই তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই যেভাবেই হোক মাহার পেটে এখন একটু ভাত তুলে দিতে চায় সিদরা। এখন না খেলে পুরো রাস্তা তাকে ফিডিংয়ের উপর নির্ভর করতে হবে। আর গাড়িতে উঠলে সে নিজেকেই সামলাতে হিমশিম খায়। মেয়েকে ফিডিং করানো তার খুব কষ্ট হয়ে যায়। মেয়ের একের পর এক দুষ্টুমি আর সহ্য করতে পারল না সিদরা। এমনিতেই বাবা মাকে ছেড়ে যেতে হবে ভেবে তার মন ভার হয়ে আছে। তার উপর মাহার এই অবাধ্যপনা ধৈর্যের বাঁধ ভাঙল। মেয়েকে ভয় দেখানোর জন্য কপাল কুঁচকে মৃদু ধমক দিয়ে বলল, এক চর দেব কিন্তু, ফাজিল মেয়ে। চুপচাপ খাও বলছি। মায়ের আচানক ধমকে অভিমান হল মাহার। সিদরা আবার ও খাবার মুখের সামনে মাহা মাথা ঘুরিয়ে খেতে নাকচ করে দেয়। সিদরা মেয়ের থুতনি ধরে জোর করে মেয়ের মুখে খাবার দেয়। কিন্তু জেদি মাহা মায়ের উপর অভিমান করে জিভ দিয়ে সবটা ঠেলে বাইরে ফেলে দেয়। সিদরা আবারও একইভাবে খাওয়ানোর চেষ্টা করল। মাহাও একই জেদ ধরে আবার ভাতটা মুখ থেকে বের করে দিল। সিদরা আর মেয়ের জেদ সহ্য করতে পারল না। হাত তুলে ভয় দেখিয়ে কড়া গলায় বলল, এখন সত্যি সত্যিই মার খাবে মাহা। চুপচাপ খাও। একদম বাপের মতো জেদ্দি হয়েছে। মায়ের ধমকে মাহার ছোট্ট মুখটা কাঁদো কাঁদো হয়ে এল। চোখ দুটো পানিতে টলমল করতে লাগল। সিদরা আবারও জোর করে মেয়ের মুখে এক লোকমা ভাত ঢুকিয়ে দিল। মাহা টলমল চোখের সামনে তাকিয়ে দেখল দরজার কাছে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে দেখামাত্রই সঙ্গে সঙ্গেই আর অভিমান সামলাতে না পেরে ঠোঁট ফুলিয়ে শব্দ করে কেঁদে উঠল। হাত বাড়িয়ে বাবাকে নিজেকে কোলে নিতে বলল। মাহার হাত বাড়ানো দেখে সিদরা ঘুরে সামনে তাকায়। দরজায় হেলান দিয়ে মেহরাব তার দিকেই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বামীকে দেখে সিদরার বুক ধক করে উঠল। মেয়েকে কেউ বকাচকা করুন, সেটা লোকটার একদমই সহ্য হয় না। আজ তো নিজেই দেখেছে মাহাকে বকা দেওয়ার দৃশ্য, এখন আবার তাকে মারবে না তো? ভয়ে ঢোক গিলল সিদরা। মেহরাব ধীর পায়ে এগিয়ে এসে কান্নারত মাহাকে কোলে তুলে নিল। বাবার কোলে যেতেই মাহা আরও জোরে কান্না করতে শুরু করল। মুখে থাকা ভাতটুকুও বাইরে ফেলে দেয়। বাবার বুকে মুখ গুঁজে ফোঁপাতে ফোঁপাতে ছোট্ট আঙুল তুলে মায়ের দিকে দেখিয়ে নির্বে মায়ের নামে অভিযোগ করল।
মেহরাব মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগল। সিদরার দিকে তাকিয়ে চোখে মুখে কঠোরতা ফুটিয়ে শান্ত ভঙ্গিতে বলল, ইদানিং সাহসটা বেশ বেড়ে গেছে তোমার, তাই না পাখি? মনে হচ্ছে বেশি আদর করে ফেলেছি, তাই আমার মেয়ের উপর হাত উঠানোর সাহস পাচ্ছ। আদর করে যেভাবে মাথায় তুলেছি, ঠিক সেভাবেই আছাড় দিয়ে সব সাহস ভেঙে ফেলব। সিদরা মাথা নিচু করে ছেলে মেয়ের জন্য মাখা প্লেটে আঁকিবুকি করতে করতে সাহস করে অভিমানী গলায় বলল, আপনার মেয়েকে বকেছি সেটা দেখেছেন, কী জন্য বকেছি সেটা দেখেছেন না? আপনার মেয়েকে কখন থেকে খাওয়াতে চাচ্ছি, খাচ্ছে তো নাই, উল্টো দুষ্টুমি করছে। খাওয়ানোর জন্যই তো দুটো ধমক দিয়েছি। বসা থেকে উঠে প্লেট টেবিলে রেখে হাত ধুতে ধুতে মেহরাবকে শুনিয়ে বিড়বিড় করল, 10 মাস পেটে ধরলাম, এখন কি দুটো ধমক দিয়ে খাওয়াতে ও পারব না? উনার মেয়েকে কিছু বলা যাবে না? মেয়েকে পেটে মনে হয় আমি ধরিনি। মেহরাব বুয়ের অভিমানী মুখ দেখে আর কিছু বলতে পারল না। সিদরা তো আর তার মেয়েকে শুধু শুধু বকে না, তার মেয়ে কেমন দুষ্টু সেটা সেও জানে। তবুও মেয়েকে কেউ কিছু বললে সে সহ্য করতে পারে না। মেহরাব মাহাকে বুকে দিয়ে বেডের এক কোণে বসল। পকেট থেকে একটি রুমাল বের করে মাহার মুখের চারপাশে লেগে থাকা ভাতগুলো যত্ন করে মুছে দিল। পাশে বসে সিজান নিশ্চুপ চোখে বাবা, মা আর বোনের কাণ্ডগুলোই দেখছিল। সিদরা হাত ধুয়ে সিজানকে পরিষ্কার করে প্লেটটা হাতে নিল। আর চোখে মাহার দিকে একবার তাকাল। মাহা তখন বাবার বুকে নিশ্চিন্তে লেপ্টে থেকে মাকে দেখছে। সিদরার হঠাৎ প্রচুর রাগ লাগল। অভিমান আর বিরক্তি মিশিয়ে মেয়ের বাবার সামনে মেয়েকে বলল, থাক, এখন বাবার কাছেই থাক। আর একবার শুধু মা মা করিস। বাবার কাছে আমার নামে অভিযোগ করেছিস না? এখন বাবাকেই নিয়ে থাক। আমি আর তোকে কোলে নেব না। চলবে।